আমার প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। ইনশাআল্লাহ আমিও তোমাদের সকলের দোয়ায় ভালো আছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটির অধ্যায় 4 দ্বিতীয় পাঠটি নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে আমি এই অধ্যায় থেকে প্রথম পাঠটি নিয়ে আলোচনা করেছিলাম। তো বন্ধুরা, এখন তোমরা যারা আমার সাথে আছো এবং যে অভিভাবকগণ আছেন, যারা লাইভ ক্লাস উপভোগ করছেন, সকলকে স্বাগত জানাচ্ছি মাটিরাঙ্গা অনলাইন প্রাইমারি স্কুলের পক্ষ থেকে। আমি মোহাম্মদ মনির হোসেন, সহকারী শিক্ষক, ভাগ্যকারবাড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাটিরাঙ্গা, খাগড়াছড়ি। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের বাংলাদেশের বিশ্ব পরিচয় বইটি খাতা কলম নিয়ে বসে পড়ো। আমরা আমাদের পাঠে চলে যাব। তো বন্ধুরা, আমরা গত পাঠে আলোচনা করেছিলাম ধান, গম এবং ডাল নিয়ে, যেটা আমাদের বাংলাদেশের অর্থনীতিতে কৃষি এবং শিল্পের ভূমিকা। আজ তারই ধারাবাহিকতায় আমরা আলোচনা করব আলু, তৈলবীজ এবং মশলা। আমরা এটা লিখে নাও। আলু, তৈলবীজ এবং মশলা। তাহলে আজ আমরা তিনটি বিষয় নিয়ে আলোচনা করব এই অধ্যায় থেকে, আলু, তৈলবীজ এবং মশলা নিয়ে। তো বন্ধুরা, তোমরা তোমাদের বইয়ের বাংলাদেশ বিশ্ব পরিচয় বিষয়টির 32 পৃষ্ঠা, যদি পৃষ্ঠা নম্বর 32 দেখো, সেখানে সুন্দরভাবে এগুলো দেওয়া আছে এবং আমরা এগুলো নিয়ে আলোচনা করব। পাঠে যাওয়ার আগে তোমরা বলো তো, তোমাদের আশেপাশে তোমরা এই আলু চাষ বা তৈলবীজ বা এবং বিভিন্ন ধরনের যে মশলা আছে, এগুলো চাষ কি তোমরা দেখেছো? হ্যাঁ, অনেকে দেখে থাকতে পারো, অনেকে আবার দেখো নাই, তো বেশিরভাগ আশা করি দেখেছো। তো এগুলো হচ্ছে যে আমাদের দেশে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন মৌসুমে চাষ করা হয়ে থাকে। আর এগুলো অনেক সময় আমাদের দেশে দেখা গেছে যে সব অঞ্চলের মাটি এক নয়, এই জন্য অঞ্চল ভেদে অনেক জায়গায় বেশি চাষ হয়, অনেক জায়গায় চাষ কম হয়, অনেক জায়গায় আবার চাষ নাও হতে পারে। তো আমরা প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আলু। আলু একটি প্রয়োজনীয় খাদ্য। আমরা সবাই জানি আলু একটি প্রয়োজনীয় খাদ্য এবং আমরা আমাদের বাংলাদেশে বেশিরভাগ এটি খাবার হিসেবে গ্রহণ করা হয়। আমাদের দেশের উর্বর দোআঁশ ও বেলে মাটি আলু চাষের জন্য বিশেষ উপযোগী। আমাদের দেশে তাহলে বেলে দোআঁশ এবং বেলে মাটি এবং উর্বর দোআঁশ, আমরা কি লিখতে পারি? উর্বর দোআঁশ। দোআঁশ ও বেলে মাটি। উর্বর দোআঁশ এবং বেলে মাটি, এই দুটি হচ্ছে কি আমাদের এখানে আলু চাষের জন্য খুবই উপযোগী মাটি। এখানে গোল আলু ও মিষ্টি আলুর চাষ বেশি হয়। তাহলে আমরা লিখতে পারি এখানে কি হয়? গোল আলু এবং মিষ্টি আলু।
গোল আলু এবং মিষ্টি আলু এই দুটি আলুর চাষই আমাদের দেশে কি হয় সবচেয়ে বেশি চাষ করা হয়ে থাকে এবং দেশের চাহিদা মেটানোর পর আমরা আলু কি করতে পারি বিদেশে রপ্তানি করতে পারি। আমরা বিদেশে যে উদ্ধৃত যে আলু থাকে অবশিষ্ট যে আলু থাকে আমাদের চাহিদা পূরণের পর সেটা আমরা কি করতে পারি বিদেশে রপ্তানি করতে পারি। তাহলে আমরা আলু সম্পর্কে কি দেখলাম যে আমাদের দেশে উর্বর দোআঁশ এবং বেলে মাটিতে আলুর ফলন সবচেয়ে বেশি উপযোগী এই মাটি এবং আমরা আরো দেখলাম যে আমাদের দেশে বেশিরভাগ গোল আলু এবং মিষ্টি আলু এই দুটি আলুর চাষ করা হয়ে থাকে এবং আমরা আমাদের চাহিদা মেটানোর পরে উদ্ধৃত যে আলুটা থাকে সেটা আমরা অন্য দেশে বিদেশে কি করতে পারি রপ্তানি করতে পারি। ঠিক আছে, যা আমাদের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তারপরে আমরা দেখব তৈলবীজ। আমাদের দেশে উৎপাদিত ফসলের মধ্যে তৈলবীজ হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ফসল। আমরা তৈল দিয়ে অনেক খাবার রান্না করি, যেমন সরিষা, বাদাম বা তিসির বীজ পেষণ করে আমরা তৈল পেয়ে থাকি। তাহলে বন্ধুরা আমরা কোথা থেকে তেল পাই, কি থেকে তেল পাই থাকি? সরিষা, বাদাম এবং আর কোথা থেকে পেয়ে থাকি? তিসির বীজ। সরিষা, বাদাম এবং তিসির বীজ থেকে আমরা তৈল পেয়ে থাকি। তবে চাহিদা পূরণের জন্য আমাদের বিদেশ থেকে তৈল আমদানি করতে হয়। আমরা একটু আগে দেখেছি যে আমরা আলু রপ্তানি করি এবং আমাদের চাহিদার নিরূপণের জন্য আমরা তৈলবীজ কি করতে হয় বিদেশ থেকে আরো আমদানি করতে হয়। তবে আমরা এই সরিষা আমরা এই তৈলবীজ আমরা পেয়ে থাকি সরিষা, বাদাম এবং তিসির বীজ থেকে। এগুলোকে পেষণ করে আমরা কি করি মশলা উৎপন্ন করে থাকি এবং আমাদের চাহিদা পূরণের পরেও ঘাটতি থেকে যায়, সেজন্য আমরা আরো বিদেশ থেকে কি করতে হয় আমদানি করতে হয় তৈলবীজ। তারপরে আমরা দেখব মশলা। মশলার ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে দেখব যে আমাদের যে খাবার আছে সেই খাবারকে আমরা কি করতে পারি সুস্বাদু করতে পারি। এই সুস্বাদু করার জন্যই আমরা এই মশলা ব্যবহার করতে হয়। এই মশলা ব্যবহার করে আমরা কি করি আমাদের খাবারকে সুস্বাদু করি। এই মশলা আমাদের খাবারের সাথে ব্যবহার করা হয়। আমরা পেঁয়াজ, রসুন, আদা, মরিচ ইত্যাদি উৎপন্ন করি। আমরা কি করি পেঁয়াজ, রসুন, আদা, মরিচ ইত্যাদি মশলা হিসেবে আমরা ব্যবহার করি। এই জন্য আমরা এগুলো কি করে থাকি উৎপাদন করে থাকি। দেশে যে পরিমাণ মশলা উৎপন্ন হয় তাতে দেশের মশলার চাহিদা অনেকখানি পূরণ হয়। তবে ঘাটতি মেটাতে কিছু পরিমাণ মশলা আমদানি করতে হয়। অর্থাৎ আমরা আমাদের চাহিদা অনুযায়ী যে মশলা প্রয়োজন তা আমরা মোটামুটি পূরণ করতে পারি। তবে পরিপূর্ণ চাহিদা নিরূপণের জন্য আমরা বিদেশ থেকে অল্প পরিমাণে মশলা আমরা কি করতে হয় আমদানি করতে হয়। ঠিক আছে বন্ধুরা, তাহলে তোমরা কি সবগুলো বিষয় সম্পর্কে মোটামুটি বুঝতে পেরেছ? আমরা আলোচনা করলাম কি নিয়ে? প্রথমে আলোচনা করলাম যে আমরা
আলু নিয়ে তারপরে হচ্ছে তৈলবীজ এবং মশলা। তো এই ক্ষেত্রে দেখলাম আলু আমরা রপ্তানি করতে পারি, আর বাকি দুইটা আমরা স্বল্প পরিমাণে আমাদের চাহিদা যে নিরূপণ করার জন্য আমরা আমদানি করতে হয়। তো এখন আমরা একটা বিষয় আমি সবাই থেকে জানতে চাই যে আমরা এই যে ফসল উৎপাদন করি, আলু বলি, তৈলবীজ বলি, মশলা বলি বা অন্যান্য যে ফসল বলি, এই সকল ফসল উৎপাদন করতে গিয়ে আমাদের দেশের এটার সাথে সবচেয়ে জড়িত কি? জলবায়ু, আবহাওয়া এবং ভূপ্রকৃতি বলতে মাটির প্রকৃতি, তারপরে হচ্ছে ভোক্তার যে চাহিদা আছে সেটার সাথে আমরা জানি যে এটা কি সরাসরি জড়িত। এখানে দেখা যাচ্ছে যে আবহাওয়া ও জলবায়ুর ক্ষেত্রে যদি আমরা মনে করি, দেখতে পাবো যে এক এক অঞ্চলের আবহাওয়া এক এক রকম। যেমন গতকালকে আমি গত পাঠে আলোচনা করেছিলাম যে ধান উৎপাদনের ব্যাপারটা আমাদের মোটামুটি সব অঞ্চলের, আমাদের দেশের সব অঞ্চলেই মাটি প্রায় ধান চাষের জন্য উপযোগী। কিন্তু এখন আমি যদি আসি, আলু চাষের জন্য সব অঞ্চল উপযোগী নয়। আবার যদি আমি তৈলবীজে আসি, সব অঞ্চল এই ফসল উৎপাদন করতে পারে না। আবার যদি আমি মশলা আসি, দেখা যাবে যে সব অঞ্চলের মাটি বা আবহাওয়া, জলবায়ু এই ফসল উৎপাদনের জন্য উপযোগী নয়। তাহলে দেখা গেল যে আবহাওয়া ও জলবায়ু ভেদে এই ফসল উৎপাদনের জন্য কিছুটা প্রভাব পড়ে থাকে অঞ্চল ভেদে। তো মাটির ক্ষেত্রেও অনেক অঞ্চলের মাটি উর্বর, অনেক অঞ্চলের মাটি উর্বর নয়। যেমন আমরা যদি মনে করি যে আমাদের পার্বত্য অঞ্চলে দেখা গেছে যে পাহাড়ের মাটি জুম চাষের জন্য উপযোগী, তো দেখা গেছে যে এখানে হয় মশলা তেমন ভালো হয় না। তো এরকম অঞ্চল ভেদে দেখা যায় যে কোথাও একটা ফসল ভালো হয়, কোথাও আরেকটা মাঝারি, কোথাও একেবারেই হয় না, কোথাও বেশি। তারপরে ভোক্তার চাহিদা, অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক মানুষ অনেক ধরনের ফসল, যেমন কোনো কোনো অঞ্চলে মানুষ আলু কম খেতে পারে, কোনো কোনো অঞ্চলে মানুষ মশলা কম ব্যবহার করে থাকে। তো এই ক্ষেত্রে ভোক্তার যে চাহিদা আছে সেই চাহিদার উপরও অনেকখানি প্রভাব ফেলে বা নির্ভরশীল। তো বন্ধুরা, তাহলে আজ আমরা কয়টি বিষয় সম্পর্কে জানলাম? 3টি বিষয় সম্পর্কে জানলাম এবং এগুলোর প্রভাব সম্পর্কেও জানলাম। ঠিক আছে, এখন আমি দেখি তোমরা কতটুকু মনে রাখতে পেরেছ। যে দেখি, বলো তো আমাদের দেশে কোন মাটিতে আলু সবচেয়ে বেশি চাষ, মানে ভালো চাষের জন্য উপযোগী? হ্যাঁ, উর্বর দোআঁশ মাটি ও বেলে মাটি আমাদের দেশে বেশিরভাগ কি ধরনের আলু উৎপন্ন হয়? কোন দুটি আলু সবচেয়ে বেশি উৎপন্ন হয়ে থাকে? গোল আলু ও মিষ্টি আলু। ঠিক আছে, আচ্ছা, আমরা কি আলু আমদানি করতে হয় নাকি রপ্তানি করতে পারি? হ্যাঁ, আমরা প্রচুর পরিমাণে আলু কি করতে পারি? রপ্তানি করতে পারি। আচ্ছা, এখন আসো যে আমরা মশলা হিসেবে কি কি ব্যবহার করে থাকি? হ্যাঁ, পেঁয়াজ, রসুন, আদা এবং মরিচ ইত্যাদি আমরা কি করে থাকি? মশলা হিসেবে উৎপন্ন করি এবং ব্যবহার করে থাকি। আচ্ছা, আমরা এই মশলা কি আমদানি করতে হয় নাকি আমাদের চাহিদা মিটিয়ে রপ্তানি করতে পারি? এই মশলা কি করতে হয়? আমাদেরকে বিদেশ থেকে আরো
সামান্য পরিমাণ, তেমন বেশি নয়, আমদানি করতে হয়। আমাদের যে চাহিদা, আমাদের দেশের যে চাহিদা, এই চাহিদা মিটিয়ে আমরা আরো কিছু কি করতে হয়, আমদানি করতে হয়। ঠিক আছে বন্ধুরা, ধন্যবাদ তোমাদের সকলকে। আজকের আলোচনা থেকে তোমাদেরকে আমি ছোট্ট একটি কাজ দিব, কাজ দিয়ে তোমাদের থেকে বিদায় নিব। তোমরা এই কাজটি সুন্দর করে করে রাখবে। বিদ্যালয় খুললে স্বাভাবিক হলে তোমরা সবাই এই কাজটি তোমাদের স্যারদেরকে দেখাবে। ঠিক আছে? আজকের আলোচনা থেকে দিব বাড়ির কাজ, কোন ধরনের মাটি আলু চাষের জন্য উপযোগী। বাংলাদেশের কৃষির গুরুত্ব সম্পর্কে পাঁচটি বাক্য লেখো। আমি আবার পরে শোনাচ্ছি। বাড়ির কাজ, কোন ধরনের মাটি আলু চাষের জন্য উপযোগী? বাংলাদেশের কৃষির গুরুত্ব সম্পর্কে পাঁচটি বাক্য লেখো। তো বন্ধুরা, ইতিপূর্বে আমরা বাংলাদেশের কৃষি সম্পর্কে সকল তথ্য জেনেছি। তো তোমরা আজকের এই পাঠ থেকেই এই বাড়ির কাজটি করে রাখবে। কোন ধরনের মাটি আলু চাষের জন্য উপযোগী এবং আমাদের দেশে যে কৃষি, সেই কৃষির যে গুরুত্ব রয়েছে তার সম্পর্কে পাঁচটি বাক্য লিখবে। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাসায় নিরাপদে থাকবে, এই আশা তোমাদের প্রতি রইল। তোমাদের সাথে অন্য একটি দিন অন্য একটি ক্লাস নিয়ে আবারও আমি তোমাদের সামনে আসবো। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই আশায় তোমাদের প্রতি। তো আজকের মতো এইখানেই। ধন্যবাদ সবাইকে।